নমস্কার। আজ আমি আমার প্রিয় লেখিকা আশাপূর্ণা দেবী এবং একটি প্রিয় চরিত্র সুবর্ণলতা এই নিয়ে একটি গল্প নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি। গল্পের নাম 1298 গল্প। বড় ছেলের বউয়ের বাপের বাড়ি বলতে কিছু নেই, না চাল না চুলো, না ঢেকি না কুলো। বিধবা মা সারা বছর পালা করে মেয়ের বাড়ি আর বোনের বাড়ি ঘুরে ঘুরেই বেড়ান। কাজেই বড় বউয়ের কথা ওঠে না, উঠলে চলেও না। ছাতা দিয়ে মাথা রক্ষে করতে তো ওই বড় বউটি, আর সব বউরা তো মাঝের মাঝখানি। দুধ জাল দিতে এলো তো আপন আপন ছেলেদের জন্য ডাবু ডাবু বাটি খুঁজে দুধ ঢাললো। হেসেলে বসলো তো বড় মাছের দাগাখানি নিজের বরের ছোলের বাটিতেই তুলল। জানতে তো কিছু বাকি নেই মুক্তকেশীর। তাই বড় বউয়ের কথা উঠছে না, কথা উঠল মেজো সেজো দুই বউকে নিয়ে। মুক্তকেশী মেজো সেজো দুই ছেলেকে ডেকে পাঠালেন। বোনের বিয়ে দিয়ে ধারে কর্জে জড়িয়ে পড়েছিস, বউ ছেলেদের মাস কতকের জন্য বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে দেখিন, দেনাপত্র শোধ হলে তখন আনলেই হবে। শুনে দুই ভাই মুখ চাওয়াচাই করল। সংসারে দেনাপত্র হলে বউ ছেলেকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার প্রথা সে যুগে ছিল না এমনটা নয়, কিন্তু এরা ভাইয়ে ভাইয়ে একটু প্রগতির দৃষ্টি পেয়েছে, কাজেই কথাটা ঠিক অ্যাপ্রিসিয়েট করতে পারল না। ওরই মধ্যে মেজো ছেলে ইতস্তত করে বলল, ওরা তো নিয়ে যাবার কথা কিছু বলেনি। ওরা কি হাত গুনছে? মুক্তকেশী ঝঙ্কার দিয়ে ওঠেন, তোমাদের শালা শ্বশুররা খড়ি পাততে জানে, এ খবর পেয়েছো কোনোদিন? না না তা নয়, মানে হঠাৎ নিজে থেকে পাঠিয়ে দিলে যদি ওরা কিছু। ছেলের সসংকোচ বাক্যকে অগ্রসর হতে দিলেন না মুক্তকেশী। গভীরভাবে বললেন, নিজে থেকে হঠাৎ পাঠিয়ে দিলে তাড়িয়ে দেবে? এ ভয় যদি থাকে তাহলে অবশ্যই পাঠাবার কথা উঠতেই পারে না। তোমার শালা শ্বশুরকে তুমিই ভালো চেনো, তবে আমরা তো আজন্মকাল জানি ঘরুনি গিরুনি মেয়ে হচ্ছে আরাধনার সামগ্রী। গেলে বাপ ভাই মাথায় করে রাখে, সেই সাহসেই বলা। ছেলেরা অবশ্য 2-5 ছেলের বাপ, তবু ঘেমে উঠল। মায়ের কথায় প্রতিবাদ করা অসম্ভব। স্বর্গাদপি গড়িয়সী মা, ন্যায় বলুন অন্যায় বলুন মাথা পেতে নিতে হবে, নিতে প্রস্তুত আছে তারা। কিন্তু মুশকিল হচ্ছে ওই দিকে বউদের আর বাঘ মানানো যাচ্ছে না। শাশুড়ির মুখের ওপর কথা কইবার সাহস তাদেরও হয়নি সত্যি, কিন্তু শাশুড়ির ছেলের মুখের ওপর কথা বিলক্ষণ কইছে। অনবরত স্বামীকে প্রশ্ন করছে, এতই যখন মাতৃভক্তি, মায়ের আঁচল চাপা খোকা হয়ে না থেকে বিয়ে করে ঘর সংসার করবার স্বাদ কেন জেগেছিল তবে? এই তো এক মহা বিড়ম্বনা। মাতৃভক্তি আর বিয়ে, এ দুটোর মধ্যে যে বিরোধের প্রশ্ন উঠতে পারে এইটাই তো তাদের জানা ছিল না কখনো। আপাতত সামনে মা, কাজেই নেপথ্যের চিন্তা পরে করা যাবে, এই ভেবে সটকে পড়ল দুই ভাই। মেজো ভূপাল আর সেজো নেপাল, বউরা নেপথ্যেই ছিল। থাকবে এ আন্দাজও ছিল মুক্তকেশীর। আছে ভালোই, তো নিজের কানেই শুনে নিক। শুনবে অথচ প্রতিবাদ করতে পারবে না, এই তো বেশ মোক্ষম সময়। প্রতিবাদের কথা যে উঠতে পারে এ ধারণা আগে ছিল না মুক্তকেশী। সম্প্রতি সেজো বউ সুবর্ণলতার ব্যবহারে সন্দেহ একটু জন্মেছে। ভয় হচ্ছে কি জানি মুক্তকেশীর হুকুমের ওপর প্রতিবাদই করে বসে বা। অতএব যা কিছু বলে নেওয়া ছেলেদের সামনেই ভালো। বরের সামনে শাশুড়ির সামনে তো আর কথা বলতে পারবে না, না সে রেওয়াজ তখনও ছিল না। ছেলেরা সরে যেতেই বউরা রঙ্গমঞ্চে এসে পদার্পণ করল। মেজো গিরিবালা ওরই মধ্যে একটু হাবাগোবা ভালো মানুষ, এক নাগারে অনেক দিন শ্বশুরবাড়ি থাকতে থাকতে যেন হাঁপিয়ে উঠেছিল। ভাবল, যাকে মরুককে, যে কারণেই হোক একবার তো যেতে পাওয়া যাবে। অন্য সময় মুক্তকেশী প্রধান প্রতিবন্ধক হন বাপের বাড়ি যাওয়ায়। মা বাপ লিখে পাঠালে মুক্তকেশী উপহাসের হাসি হেসে প্রস্তাবটাকে উড়িয়ে দিয়ে বলেন, 4-5 ছেলের মা হয়ে গেল মেয়ে, বিয়ানের আমার এখনো মেয়ে মেয়ে বাতিক গেল না। যেদিনকে মেয়েকে পরগোত্তর করে দিতে হয় সেই দিনই তো মায়ার গোড়ায় ছাই দিতে হয়। মুক্তকেশীর নিজের মেয়েরা যে পালা করে সারা বছর কেউ না কেউ আসেই, এ কথাটি মনে পড়িয়ে দেবার সাহস কার আছে? বউরা আসতেই মুক্তকেশী গম্ভীর চালে সলতে পাকাতে বসলেন। সলতে তো কম লাগে না, ঘরে ঘরে পিদ্বীপের হিসেব করলে কোন না 10-12টা পিদ্বীপ জলে। রেড়ির তেলই তো লাগে মাসে মাসে 2.5-3 সের। রাখো না, তুমি কেন কষ্ট করছো, আমরা সলতে পাকিয়ে রাখবো, বলল মেজো বউ গিরিবালা। অনেক সমীহ সম্ভ্রম ছিল সেকালে, কিন্তু মেয়ে মানুষকে আপনি বললে এমন বিবিয়ানি করার রেওয়াজ তখন ছিল না। মুক্তকেশী একটু তিক্ত হাসি হেসে বললেন,
রাখলে তো রাখাই থাকবে মা, তোমাদের কি আর মনে থাকবে? গিরিবালা চুপ করেই থাকলো। উত্তর দিল সুবর্ণলতা, কেন, আমরা কি করি না মা? করো না কি বলেছে বাছা, তোমরাই তো রেখেছো সংসার। মুক্তকেশীর পাকের কেরামতিতে ছেঁড়া ন্যাকড়া সলতেগুলো কাঠির মতো খাড়া খাড়া আড়ষ্ট হয়ে ওঠে। গিরিবালার মন কুসকুস করছে বাপের বাড়ি যাওয়ার কথায়, অথচ কথাটা পারবার সাহস নেই। ওর ভরসা সুবর্ণ, সে যে বউ। ডাকাবুকো সুবর্ণলতা কি যে এক একটা কথা বলে বসে, দেখলে যেন অবাক লাগে গিরিবালার। সুবর্ণলতাই বলল, আমাদের ওখানে পাঠাবার কথা কি বলছিলে মা? মুক্তকেশী মা মুখ না তুলেই গম্ভীর স্বরে বললেন, যাদের কাছে বলবার বলা হয়ে গেছে বাছা, এক কথা 5 বার বলবার সামর্থ্য আমার নেই। জানতে ইচ্ছে হয় তাদের কাছেই জেনো। হ্যাঁ, নিজেকে ভীতিকর করে রাখতে হবে বই কি, তা নইলে কি আর সংসার পর্বতের শিখরে প্রতিষ্ঠিত থাকা যায়? গড়িয়ে যাবার ভয় যে সর্বদা। এরপর খুঁচিয়ে প্রশ্ন করবার সাহস অবশ্য সুবর্ণলতারও হলো না। সাহস প্রকাশিত হলো ঘরে গিয়ে সুবর্ণলতা বলল, আমি যাব না। নেপালচন্দ্র ফস করে প্রশ্ন করে বসল, মেজবু? মেজদির কথা বাদ দাও, সে তো বাপের বাড়ির নামে এক পায়ে খাড়া। আমি যাচ্ছি না। 4 ছেলের বাপ নেপালচন্দ্র নেওয়াপাতি ভুড়িটিতে হাত বুলোতে বুলোতে বললে, যাচ্ছি না বললে ছাড়ানো হয়েছে? মা যখন একবার হুকুম দিয়েছেন তখন আর। সুবর্ণলতা এক মুহূর্তের জন্য স্তব্ধ থেকে বলল, তোমার মা যদি কারো ঘরে আগুন দিতে বলেন দেবে? তার সঙ্গে এর তুলনা হলো? নিশ্চয়ই হলো। নয় কেন? কথায় বলে যাক প্রাণ থাক মান। মান খুইয়ে নিজে থেকে বাপের বাড়ি যাওয়া আমার কাছে মরণ তুল্য। নেপালচন্দ্র একটু ক্যাবলা হাসি হেসে বলল, হ্যাঁ, মা বাপের কাছে আবার মান কিসের? মান নেই? কেমন? সুবর্ণলতা কঠিন সুরে বলে, তাহলে তোমাদেরই বা মায়ের কাছে অত ভয় কিসের? মা যেন বাঘ কি ভালুক? এ কথায় নেপালচন্দ্রের সুপ্ত পৌরুষ চারা দিয়ে ওঠে। চাপা স্বরে বলে, আমার মায়ের কথায় কারুর কোনো কথার দরকার নেই। সপ্তাহে তুলনা পায়ে মাথায় এক হবে? কেমন? পায়ে মাথায় এক হয় না আমিও জানি, তাই কারুর কোনো কথায় থাকতেও চাই না। মোটের উপর আমার কথা হচ্ছে আমি যাব না। বলো গে তোমার মাকে। বেশ, সে কথা নিজে গিয়ে মাকে বলতে পারো তো বলো গে। আমাকে কাটলেও আমি মায়ের সামনে উচ্চারণ করতে পারবো না। মা, বউ বাপের বাড়ি যেতে রাজি হচ্ছে না? আশ্চর্য, তোমার যেন সবই উল্টো। মেয়ে মানুষ বাপের বাড়ির নামে 4 হাত পা তুলে নাচে, তাই তো চিরকাল জানি। সুবর্ণলতা গম্ভীর মুখে বলে, মেয়ে মানুষের অনেক কথা জানো, আবার অনেক কথা জানোও না। সে যাক, বাপের বাড়ির কথা তুললে তো বলি, সেবারে যখন বাবার শক্ত অসুখের সময় মা যেতে লিখেছিলেন, 4 হাত পা কেন, মাথা খুঁড়ে যে যেতে চেয়েছিলাম পাঠিয়েছিলে। বাহ, তখন না এখানে বড় বউয়ের আতুর, গেলেই হলো। ও, সেইটাই বড় হয়েছিল কেমন? নেপাল মুখচন্দ্র মুখ গম্ভীর করে বলে, তা এবারের সুবিধে অসুবিধা তো আগে দেখতে হবে। মেয়ে হলো আদরের জিনিস, সে এসে কন্যা করবে, এও তো মন্দ আবদার নয়। স্বামীর দিকে ঘৃণা আর ধিক্কার মিশ্রিত একটা জ্বলন্ত দৃষ্টি এনে সুবর্ণলতা বলল, আর যখন দাদার বিয়েতে পাঠালে না, সে সময় তো আদরের জিনিসকে আদর করেই নেমন্তন্ন করেছিলেন। নেপালচন্দ্র একটা মুখভঙ্গি করে বলে, আর কুটুমকে থো করে মেয়েকে আদর? বড় বউ মেজ বউকে না বলে শুধু তোমাকে নিয়ে যাওয়ার কথা তোমার বাবা বলেছিল। কোন লজ্জায় তাই ভাবো? বড় মুখ করে আবার বলছো কি? সুবর্ণলতাও কথায় কম যায় না। সে ক্রুদ্ধ স্বরে বলে ওঠে, তোমাদের রাবণের গোষ্ঠীকে আদর করবার ক্ষমতা যদি আমার বাবার না থাকে তাহলে মাথা হেঁট করে বসে থাকো। তাই তো আছি। আবার তোমাদের মাথা হেঁট করে যাব কোন মুখে? আমি এই মাকে গিয়ে বলছি। খবরদার সেজে বউ। নেপাল হাঁ হাঁ করে ওঠে, ইচ্ছে করে আগুন খেও না, জেনে শুনে সাপের গর্তয় হাত দিও না। সাপের বিষেই তো চলে আছি বলে সুবর্ণলতা ঘর থেকে বেরিয়ে গেল। অস্থির নেপালচন্দ্র ঘরের মধ্যে পায়চারি করতে থাকে। সাহস হয় না দালানে বার হতে। কি জানি কোথায় আছেন মুক্তকেশী, আর সেখানে গিয়ে কি বলছে সুবর্ণলতা। কি অদ্ভুত দুঃসাহস এই সেজ বউয়ের। মায়ের মুখের সামনে দাঁড়িয়ে কথা বলতে সাহস করে,
মেয়ে মানুষ হয়ে এত বুকের পাটা হলো কি করে ওর? মুক্তকেশীও যে মেয়ে মানুষ, এই তথ্যটা কোনোদিনই কারোর মনে পড়ে না। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জন্মভূমির বার্তা নেপালচন্দ্রদের সংস্কৃতিতে প্রবেশ করেনি কোনোদিন। ওরা শুধু জানে জননীকে, জানে তার ইচ্ছাই আইন, তার নির্দেশই শাস্ত্রবাক্য। মাকে থো করে স্ত্রীকে প্রাধান্য দেবে নেপালচন্দ্র? গলায় দড়ি দিতে জুটবে না তার। চিন্তাভঙ্গ হলো। ভাইজি এসে বলল, সেজ কাকা, ঠাকুমা তোমাকে ডাকছেন। মা, নেপাল শঙ্কিত কণ্ঠে ফিসফিস করে বলল, ঠিক জানিস আমায় ডাকছেন? হ্যাঁ গো হ্যাঁ। কেন বলতো পুটি? পুটি খড়খড় করে বলল, কেন তা জানি না, ওই সেজো কাকি গিয়ে ঠাকুমাকে সাত কথা শুনিয়ে দিয়েছে, তাই বোধ হয়। সর্বনাশ! নেপালচন্দ্র কাতর কণ্ঠে বলে, তুই বলকে যা পুটি, সেজকা বাড়ি নেই। বাহ, এক্ষুনি যে বুধো দেখে গেল। তবে বলকে এইমাত্র চান করতে গেছে। আমি বাবা মিথ্যে কথাটা বলতে পারবো না। ধর্মপুত্র যুধিষ্ঠিরের মহিলা সংস্করণ পুটি সত্য ভাষণের মহিমা বিকীর্ণ করে চলে গেল। অগত্যা যেতেই হবে নেপালচন্দ্রকে, বলির পাঁঠার মনোভাব নিয়েও যেতে হবে। মুক্তকেশী তেঁতুল কাটছিলেন। ছেলেকে দেখেও হাত থামালেন না, শুধু মুখ চালালেন। ধীর স্থিরভাবে বললেন, বাবা নেপাল, একটা অসঙ্গত কথা না হয় বলেই ফেলেছি। মুখ্য মেয়ে মানুষ বই তো নয়, তা সে অপরাধের শাস্তি দিতে তুমি নিজে কেন ধরে 7 ঘা জুতো মারলে না? বউকে দিয়ে অপমান করালে? মা! নেপালচন্দ্র আছড়ে পড়ল মায়ের পায়ের কাছে। যা, তোমাকে অপমান করবার আসপদ্দাচার হয়েছে, জুতো তাহারই খাওয়া উচিত। কোথায় কোথায় সে? এইখানেই হেস্ত নেস্ত হয়ে যাক। পুটি, আমার চটিটা আনতো। যাক বাচ্চা, বউয়ের গায়ে হাত তুলে কেলেঙ্কারি আর পারিও না। তবে ব্যাটার বউ এসে মুখে মুখে চোপা করবে এমন ঘেন্নার বাড়িতে থাকতে আর পিড়িবৃত্তি হয় না। কারুর কোথাও যাবার দরকার নেই, আমাকেই কাশি পাঠিয়ে দাও তোমরা। ব্যাটার বউ ন্যায় অন্যায় সমঝে দিতে আসবে। ছি ছি, আজ তোমার বউয়ের কাছে যা অপমানই হলাম বাছা, এতখানি বয়সে তা হইনি। অপমান আমি আপনাকে কিছু করিনি। কি সর্বনাশ! ঘরের মধ্যে কি বাজ পড়ল? মাতা পুত্র বজ্রাহতের মতোই স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে। হঠাৎ কোথা থেকে এসে কে বলল এই কথা? আর কেউ নয়, সুবর্ণলতা। স্বামীর উপস্থিতিতে শাশুড়ির সামনে স্পষ্ট গলায় কথা বলছে। বজ্রাহত ভাব কিছুটা কাটলে মুক্তকেশী একটু তিক্ত বিক্ষোভের হাসি হেসে বললেন, আরও এরপর আমাকে এ বাড়িতে থাকতে বলো তোমরা? হঠাৎ যেন ঘুমন্ত বাঘ গর্জন করে ওঠে, বড় বউ, বড় বউ! বাড়ির ব্যাপার কারোরই জানতে বাকি নেই। পটু মারফত সবাই শুনেছে। সেজ বউ শাশুড়ির মুখের ওপর বলেছে, বাবা যখন যেতে বলেন তখন পাঠাও না, আর এখন নিজেদের ধার দেনা হয়েছে বলে ঠেলে পাঠিয়ে দেবে? এতে বুঝি লজ্জা হয় না? বড় আর মেজ দুই যা রান্নাঘরে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছিল। নেপালচন্দ্রের হাঁক কানে গেল। মেজ বউ অত বড় দেওরের সামনে কথা বলে না, বড় বউ ঘুমটা দিয়ে নেপথ্যে কথা কয়। সে প্রায় কাঁপতে কাঁপতেই রঙ্গস্থলে এসে হাজির হয়। বড় বউ, তোমাদের মেজ বউকে বলো মার পায়ে ধরে ক্ষমা চাক। মায়ের সামনে সরাসরি স্ত্রীকে উদ্দেশ্য করে কথা বলা চলবে না, তাই এই ব্যবস্থা। নেপালচন্দ্র অবশ্য ভেবেছিল বড় বউকে আর বলার কষ্ট স্বীকার করতে হবে না, এই হুমকি যথেষ্ট। কিন্তু আশ্চর্য ঘটনা, কাঠের পুতুলের মতো দাঁড়িয়েই রইল সুবর্ণলতা। শাশুড়ির পায়ের উপর হুমড়ে খেয়ে পড়ল না। মুক্তকেশী অবশ্য তেঁতুল কেটেই চলেছে। বড় বউ, ওটাকে ঘাড় ধরে মার পায়ে পড়ে ক্ষমা চাওয়াও। বড় বউ কাছে এসে মৃদুস্বরে বলে, সঙ্গের মতো দাঁড়িয়ে রইলি কেন সে বউ, মাপ চা। বড় বউ সুবর্ণলতা বড় জায়ের মুখের দিকে চোখ তুলে তাকালো। একটু যেন থতমতো খেয়ে যায় বড় বউ। শাশুড়ির চোখের অনেক ভয়াবহ দৃষ্টি দেখার অভ্যেস আছে তো তার, কিন্তু এরকম কখনো দেখেনি। হে কি বাবা, পাগল টাগল হয়ে গেল নাকি বউটা? আরক্ত চক্ষু তুলে সুবর্ণ বলল, কেন? তুই কি পাগল হলি বউ? ফিসফিস করে বলে বড় বউ। বল মা, যা বলেছি না বুঝে বলেছি, মাফ করো, এইটুকু বললেই তো কাজ মিটে যায়। একটু বলার অভাবেই তো পৃথিবীতে কত রসাতল ঘটে যায়, কিন্তু ঠিক সময়ে ঠিক কথাটি কি বলা যায়?
না, সুবর্ণলতাকে সেদিন কেউ সেই কথাটুকু বলাতে পারেনি। অবাক হয়ে গিয়েছিল বড় বউ, মেজ বউ, বড় মেজ সেজ ন ইত্যাদি কর্তার দল। একটা মুখের কথার জন্য এত বড় প্রলয়কাণ্ড ঘটে যাচ্ছে, সেইটুকু বলছে না, উল্টে বলে কি না, না বুঝে সুঝে তো বলিনি। অবাক সকলেই হয়ে গেছে, আর স্তম্ভিত হয়ে গেছেন মুক্তকেশী। শুধু স্তম্ভিতই হননি, একটা ভয়াবহ ভবিষ্যৎ যেন দাঁত খিচিয়ে উকি মেরেছে তার দৃষ্টির সীমানায়। তাই তাই বোধ করি ভয়ও পেয়ে গেছেন। যাক, আপাতত ভয় পাবার কিছু নেই। নেপালচন্দ্র গাড়ি ডেকে এনেছে, 3rd ক্লাস ঘোড়ার গাড়ি। এবাড়ির সেজ বউকে বাপের বাড়ি রেখে আসতে। না, এবাড়ির ছেলেরা যাবে না সঙ্গে, ছেলে দুটো থাকবে। সঙ্গে দেওয়া হচ্ছে মেয়েটাকে। যতদিন না পায়ে ধরে ক্ষমা চেয়ে চিঠি লিখবে সুবর্ণ, ততদিনের জন্যে যে ওর এ বাড়ির অন্ন জল উঠল, এই বিষয়ে সকলেই নিশ্চিত। এত কাণ্ড করল নেপালচন্দ্র, তবু মায়ের কৃপাদৃষ্টি লাভে সমর্থ হল না। ছোট ভাইয়ের সঙ্গে বউকে পাঠিয়ে দিয়ে মার কাছে ঘেঁষে গিয়ে বলল, বসল। মা না দেখতে পাওয়ার ভান করে মালা জপতে লাগলেন। কিন্তু কতদিনের জন্য অন্ন জল উঠেছিল সুবর্ণর, সে বলতে গেলে আরও একটা গল্প। নমস্কার।